হয়ে গেছে প্রায় 4 মাস হতে চলছে এবং কার্যনির্বাহী যে নতুন যে কমিটি 2026 এডিশন নির্বাচনে ত্রিপুরা মাথা 28টার মধ্যে 24টা পায়, বিজেপি 4টা পায়। 27শে এপ্রিল এডিসি মেম্বার হিসাবে শপথ গ্রহণ করে 6 মে কার্যনির্বাহী অনবর্তী এক্সিকিউটিভ মেম্বার শপথ গ্রহণ সহ একজন চেয়ারম্যান, একজন এক্সিকিউটিভ মেম্বার শপথ 3 মাস হয়ে যাচ্ছে, এখন পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়নি। পূর্ণাঙ্গ না হোক, অন্তত পক্ষে কোরাম যাতে হয় সেরকমভাবে এক্সিকিউটিভ কমিটি গঠন করা উচিত ছিল, কিন্তু 3 মাস প্রায় শেষের পথে এখনো কেন, কি কারণে এই এক্সিকিউটিভ কমিটি গঠন করা হচ্ছে না? এই এক্সিকিউটিভ কমিটি গঠনের জন্য কি সুপ্রিম কোর্টে যেতে হবে? আসলে আমাদের জানা নাই। আমরা এতে নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন না হওয়াতে নীতিগতভাবে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এতে জনগণের যে স্বার্থ রক্ষা করবার যে কথা ছিল, অর্থাৎ এডিসি এলাকার যে উন্নয়ন, এক কথাই বলে যেতে পারে মক্ষুবে পড়েছে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থিত করি যে বিশেষ করে এই যে আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ফার্ম, শুকরের ফার্ম, মুরগির ফার্ম, গরুর ফার্ম, মহিষের ফার্ম ছিল। এই 4 মাসেই তদারকির অভাবে 72টা সেখানে শুকর মারা গেছে, যেখানটায় 2020 পর্যন্ত প্রায় 4000 মাদার শুকর ছিল এবং এই শুকর ছানা প্রায় বলা যেতে পারে 35-40 হাজার শুকর ছানা, শুকরের বাচ্চা সেখানে প্রজনন হতো। আমরা বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ব্লকগুলিতে এডিসি তার প্রয়োজনে এগুলিকে ব্যবহার করা হতো, কিন্তু এখন এই মাসেই 72টা মারা গেছে এবং এখন সর্বসাকুল্য মাদার এবং বাচ্চা মিলে 35টা আছে, যেখানে 4000 মাদার এবং বাচ্চা 35 থেকে 40,000 থাকার কথা। আপনার 7টা ব্লকে 30টা রুম আছে, প্রায় 4,000-4,500 রাখার মতো ক্যাপাসিটি আছে। এখন সর্বসাকুল্য মাত্র 35টা আছে। একইভাবে মুরগিরও প্রায় সেখানে বছরে আপনার 50 থেকে 60,000 সেখানে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা সেখানে ফোটানো হতো। আমরা একটা সময় মণিপুর, মিজোরাম এই পার্শ্ববর্তী রাজ্যগুলি পর্যন্ত মুরগির ছানা আমরা সাপ্লাই দিতাম, কিন্তু এটাও একেবারে সবই এখন শেষ। এই মাসে আপনার মুরগির বাচ্চা 1240টা সেখানে ক্রয় করে এখন এটা বাচ্চা আছে, বাকি সবটাই শেষ। আপনার গরু ফার্ম ছিল, গরু ফার্ম শেষ। মহিষ ছিল, মহিষ শেষ। এবং কি পর্যায়ে এই শুকরগুলো মারা গেছে আমি আপনাদের এই দেখেন কত কালি শুকর। সেখানে আমি কয়েকটা ছবিও সেখানে প্রিন্ট করে করলাম। এই হচ্ছে অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা। খাবারও নিম্নমানের খাবারের ফলে এগুলি এখন
মৃতপ্রায় অবস্থার মধ্যে আছে। আপনারা চাইলে আমি মোবাইলে এটা ভিডিওটা পাঠিয়ে দিতে পারি। সম্পূর্ণভাবে অব্যবস্থা চলছে, লোক হত্যা করার মতো কেউ থাকছে না, কেউ খবর নিচ্ছে না। এটা সম্পূর্ণ একটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা জানেন গত কিছুদিন আগে এই রাজ্যে বিভিন্ন স্থানীয় কিছু পত্র পত্রিকায় এডিসি দুর্নীতি টেন্ডার, বিনা টেন্ডারে 27 কোটি টাকা বেনিয়মী কাজের কথা বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম এডিসির তরফ থেকে তার কোনো প্রতিবাদ বা ঘটনা সম্পর্কে কোনো ধরনের অবগত করা হয় নাই। নিশ্চয়ই কোনো না কোনো বিষয় সেখানে আছে। আমাদের দাবি হলো এই 27 কোটি টাকার বেআইনি বা বিনা টেন্ডারে যে সমস্ত কাজের কথা স্থানীয় বিভিন্ন পত্রে এটা উঠেছে, এটা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হোক। 4 নম্বর হলো, ইতিমধ্যে রাজ্যে একটা ভূমি কলেজ সেখানে স্থাপনের জন্য স্যাংশন বা সরকারের তরফ থেকে সেখানে অনুমোদন দেওয়া হয়েছে। এই হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি যে কলেজ একটা হওয়ার কথা, এটা হেডকোয়ার্টারে অলরেডি 2 একর জায়গা জুড়ে রিজনের একটা হসপিটাল আছে, হোমিও হসপিটাল। এটাকে ভিত্তি করে অলরেডি এডিসি প্রশাসন থেকে 2017-18-তে আপনার প্রায় 3 হেক্টর জায়গা, আর এখন যে জায়গায় হসপিটাল আছে এটা হচ্ছে 2 একর জায়গা। প্রায় সব মিলানোর পরে আপনার 23-24 খানির মতো জায়গা এডিসি, এটা একটা কোয়ার্টারের জায়গা এই কলেজের জন্য, হসপিটালের জন্য। এটা আপনার হোমিওপ্যাথি কলেজের জন্য এই জায়গাটাকে ওই হোমিওপ্যাথি যে দপ্তর আছে এটা তাদের হাতে এই জায়গাটা দেওয়া হয়। কিন্তু এই কলেজটাকে এখন এই জায়গায় হবে না, অন্যত্র হবে। অন্যত্র হোক, এটা আপত্তি কিছু নাই। কিন্তু এডিসি এলাকায় যেহেতু জায়গা চিহ্নিত করা আছে, আমাদের জোর দাবি হচ্ছে এই এডিসি হেডকোয়ার্টারেই এই হোমিওপ্যাথি হসপিটাল কলেজটা যাতে স্থাপন করা হয়, এটা হচ্ছে আমাদের বক্তব্য। ইতিমধ্যে আপনারা সবাই জানেন 2026-এ নির্বাচনের প্রাক্কালে প্রায় 200 কাছাকাছি সেখানে বেআইনিভাবে এডিসিতে নিয়োগ হয়েছে। এটা রাজ্যের সকল অংশের মানুষই জানেন। কোনো ধরনের ইসি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভেল নাই, ফিনান্সিয়াল কোনো অ্যাপ্রুভেল নাই, কোনো ধরনের আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাই, ইন্টারভিউ নাই। কিন্তু তাদের চাকরি হয়েছে 1 লাখ পোস্টে। কাজে এখন শোনা যাচ্ছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে মহামান্য রাজ্যপালের কাছেও নাকি তারা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, তাদের যেটা চাকরি হয়েছে এটা পার্ট টাইম ডিআইডব্লিউ যারা কাজ করতেন তাদেরকে সেখানে রেগুলার করা হয়েছে। এই মর্মে নাকি মাননীয় রাজ্যপালকেও রিপোর্ট সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। চাকরিটাকে রক্ষা করবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো, যদি তাতে পার্ট টাইম বা ডিআইডব্লিউ হয়েই থাকে, তাহলে কোন বছর কোন ইয়ারে তাদের এই পার্ট টাইম ডিআইডব্লিউ চাকরি তাদেরকে দেওয়া হয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করা হোক। এছাড়া বেতনটা এখন সরকারি যে কোনো কর্মচারীর বেতনটা অনলাইনে ব্যাংকের মাধ্যমে হয়। ব্যাংকে আপনার রেজাল্ট যে সিট, আপনার কি ব্যাংকের যে স্যালারি যে স্টেটমেন্ট, এটা অন্তত পক্ষে তাদের অ্যাপয়েন্টমেন্ট যদি এঙ্গেজমেন্ট যদি পার্ট টাইমের ডিআইডব্লিউ হয়ে থাকে, নিশ্চয়ই তাদের জন্য স্যালারি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এই ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্ট যদি প্রকাশ করা হয়, তাহলে প্রকৃত ঘটনা মানুষ জানতে পারে। তাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। আমরা দাবি করব
এই স্টেটমেন্টটা স্যালারি স্টেটমেন্টটা জনসম্মুখে প্রকাশ করা হোক এবং আসলে এই চাকরি সম্পূর্ণ বেআইনি চাকরি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই চাকরি বাতিল করে স্বচ্ছতার সহিত এই চাকরিগুলো পুনর্নিয়োগের ব্যবস্থা করা হোক। এছাড়া আমরা যেটা বলতে চাইছি এটা হচ্ছে ডেপুটি পিইউ এবং সাবজিটিউ চাকরি ইন্টারভিউ নিয়ে আপনারা সকলেই জানেন। এই চাকরির বিষয়ে প্রশ্নপত্র লিক হয়েছিল, তার পরবর্তী সময়ে এই প্রশ্নপত্র এক্সামটা ক্যান্সেল করা হয় এবং তৎকালীন এডিসির অফিসার বুদিলিয়ানা রাঙ্খলের চেয়ারম্যানশিপে সেখানে নিয়োগের পরীক্ষা হয়। এই নিয়োগের পরীক্ষাতেও বিভিন্ন প্রশ্ন সেখানে সামনে চলে আসে বেআইনি। সেখানে প্রশ্নপত্র লিকের কোশ্চেনগুলো তখন এই বিষয়গুলো চলে আসে। ফলে দিল্লি হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই বিষয়টা ইনকোয়ারি করানো হয়। গত জুন মাসে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আমাদের জোর দাবি হচ্ছে এই রিপোর্টটা যাতে জনসম্মুখে প্রকাশ করা হোক। আসলে সুপ্রিম কোর্টের প্রাক্তন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছে। অনেক টাকা পয়সা খরচ করে কি রিপোর্ট কি বেরিয়েছে অতি শীঘ্রই রিপোর্ট প্রকাশ করে এবং সাবজিটিউ ডেপুটি পিইউ সেখানে সত্যতার সহিত তাদের চাকরির ব্যবস্থা যাতে করা হয় এই দাবি আমরা জানাচ্ছি। আরও কতগুলি বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনতে চাইছি। এটা হচ্ছে অনেক মহা ধুমধাম করে আপনারা জানেন এডিসি হেডকোয়ার্টারে কুমোর পার্কের এখানে দলের যে ফোয়ারা ফাউন্টিং 14,57,00,000 টাকায় ভেয়ে এই ফাউন্টিংটা মহা ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু 15 দিন চলার পর এটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে। আজকে প্রায় 4 মাস ধরে এটা বন্ধ। কেন বন্ধ হবে? কেন? কিসের ভিত্তিতে এই ফাউন্টিং এখন জিন্দাল কোম্পানি তারা পরিচালনা করছে? তাহলে জিন্দাল কোম্পানি কিসের ভিত্তিতে বা এটা বরাদ পেল? এটাকে টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার হয়েছে কিসের ভিত্তিতে? আর 15 দিন চলার পর এটা কেন বন্ধ? এটা আসলে এর মধ্যে একটা আসলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। আমরা বলছি এই ফাউন্টিং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হোক। আর জিন্দাল কোম্পানির পরিচালনার যে দায়িত্ব যেটা দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এগুলো জনসম্মুখে প্রকাশ করা দরকার। এডিসি হেডকোয়ার্টারে আপনার 22,70,00,000 টাকা দিয়ে আপনার লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এডিসি হেডকোয়ার্টারে এডিসি প্রশাসনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনার পাওয়ার ডিপার্টমেন্টের লোকজন আছে, কিন্তু এটা পাওয়ার ডিপার্টমেন্ট না করে এই লাইটিংয়ের যেটা হয়েছে এটা কাজটা করেছে শিল্প দপ্তর। পাওয়ার ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও কি করে শিল্প দপ্তর এই কাজ করে? এটা তো মানে এরকম ঘটনা তো সচরাচর দেখা যায় না। একইভাবে সোলার লাইট, তো এটা সোলার লাইটের 84,000 টাকা খরচ করে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে, ভালো কথা। কিন্তু এই সোলার লাইটও এটা করেছে বড় দপ্তর। যারা এটা করবার কথা তারা করছে না। এই যে ফাউন্টিং এটাও করছে শিল্প দপ্তর। তো এই সমস্ত কাণ্ড কারখানা আসলে এডিসিতে যেটা চলছে এটা মানে অভূতপূর্ব অবস্থায় সেখানে চলছে। অথচ এডিসি ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। শিল্প দপ্তরতে ইঞ্জিনিয়ার থাকার কথা না, বন দপ্তরতে শিল্প মানে ইঞ্জিনিয়ার থাকার কথা না, কিন্তু ইঞ্জিনিয়াররা সে কাজটা করছে না। আপনার বন বিভাগের লোক, শিল্প দপ্তরের লোক তারা এই সমস্ত কাজ করছে। ইঞ্জিনিয়ার তো আছে মোট 51 জন ইঞ্জিনিয়ার আছে। এটাও কি বলবো, এটা আমাদের প্রশাসনিক যে কাঠামো এটা হচ্ছে পিরামিড সিস্টেম। পিরামিড সিস্টেম নিচেটা থাকবে, উপরটা
শুরু থাকবে, এখান থেকে আসবে। এটা পিরামিড সিস্টেম না হয়ে এটা খেজুর গাছের মতো প্রশাসন হয়ে গেছে, একবারে আগা মাথা সবটাই হলো সমান। 51 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, তাদের মধ্যে এখন 7 জন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 30 জন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে 14 জন, জুনিয়র ইঞ্জিনিয়ার কোনো ধরনের জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে না। এটা কিছু লোককে পাইয়ে দেওয়ার জন্য, প্রমোশন দিয়ে তাদেরকে খুশি করবার জন্য এগুলি করা হচ্ছে বলেই মনে হয়। নাহলে যেখানে এসি পোস্ট আছে 2 জন, এসি এখন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে 7 জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 13 জন থাকার কথা, এখানে হয়েছে 30 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো সেখানে 22টা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকার কথা, এখন এটা আছে 14 জন। বাকি সব আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকছে না, আর জুনিয়র ইঞ্জিনিয়ার তো নেই। এই হতে তুলছিলাম প্রশাসনের অবস্থা। এছাড়া এডিসিতে প্রশাসন বলছে তাদের টাকা পয়সা রাজ্য থেকে পাওয়া যায় না, টাকা পয়সা কম, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম শিলংয়ে একটা বাড়ি 30 বছর জন্য লিজ নিয়েছে 5.5 কোটি টাকা। কিসের জন্য, কেন, কার জন্য এই বাড়ি মানুষ জানে না। কি কাজে ব্যবহার করবে এই বাড়িটা, বলছে টাকা নেই, অথচ যতটুকু শোনা গেছে একজন লোকের পুরান বাড়ি, এটা রিপেয়ারিং করে 5.5 কোটি টাকা 30 বছর জন্য লিজ নিয়ে এই বাড়িটাতে এখন কিসের কি কাজে ব্যবহার করা হচ্ছে কিছুই মানুষ জানে না, কিন্তু এই সমস্ত ঘটনা এখন ঘটছে। আপনার এডিসিতে এখন তো ঠিক আছে, ত্রিপুরার মতো এখন এনডিএ শরিক হয়েছে, রাজ্যেও তারা এখন শরিক দল হিসাবেই কাজ করছে বেশ কয়েক বছর ধরে, কিন্তু আমরা এতদিন জানতাম না এনডিএ মেম্বার হয়েছে, বিজেপি শরিক দল হিসেবে কাজ করছে। তাহলে টাকা পয়সা তো অভাব থাকার কথা না, টাকা পয়সা অভাব না থাকলে টাকা তো পাওয়ার কথা। এখন ফাইন্যান্সিয়াল ইয়ারে 4 মাস চলছে, এই জুলাই মাসে আজকে হচ্ছে 28 তারিখ, আগস্ট মাস আসলে পরে প্রায় বছরের অর্ধেক চলে যাবে। তো সেই জায়গায় টাকা পয়সা কীরকম আসছে না আসছে এটা তারাই জানে, কিন্তু এখন পর্যন্ত একটা কোনো ধরনের উন্নয়নমূলক কাজ, যেমন তেমনি শতাধিক পেনশনার, তাদের পেনশনের ব্যবস্থা হচ্ছে না। আমাদের দাবি হলো যারা পেনশনের টাকা এখনো পায় নাই, এই পেনশনের টাকা যত তার যে সম্ভব টাকা দিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে। ওরা বলছে টাকা নাই, কিন্তু সেখানে প্রচুর টাকা খরচ করা হচ্ছে বিভিন্ন ইয়েতে। আপনার এডিসিতে এখন আইনি পরামর্শ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গৌরব কেজরিওয়াল মাসে 1,27,000 টাকার বেতনে তাকে নিয়োগ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে এই অ্যাপয়েন্টমেন্টে আছে, এখনো জারি আছে। একইভাবে হায়দ্রাবাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিপি বাইশ, আগের বছরে 26 লক্ষ টাকা তাকেও সেখানে চুক্তিতে নিয়োগ করা হয়েছে। আর আমাদের রাজ্যে একজন অ্যাডভোকেট আছেন পাস করতে পারনা, তাকেও সেখানে বেতন ভাতা দিচ্ছে, গাড়ি ঘোড়া দেওয়া হচ্ছে। আর এই যে গৌরব কেজরিওয়াল বিপি বাইশ, তারা যখন আসে তাদের হোটেলে থাকা, গাড়ি ঘোড়া দেওয়া সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে। আসলে তারা এসে কি কাজ করছে, এত কারি টাকা খরচ করে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কি করছে? অথচ তাদের যদি এরকমই যদি আইনের পরামর্শ দিয়ে থাকে, তাহলে তো এরকম বেআইনি নিয়োগ সামনে আসার কথা না। এই যে 27 কোটি টাকার বেআইন, মানে বিনা টেন্ডারের যে সমস্ত বেআইনি কাজকর্মগুলো হচ্ছে, এগুলো তো হচ্ছে না। এত টাকা খরচ করে আইন পরামর্শ দাতাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু এত সত্ত্বেও আমরা দেখছি এগুলি
কিসের ভিত্তিতে কেন কি প্রয়োজন তাদের নিয়োগ করা হচ্ছে, এটাও আসলে খোলাসা করে বললে পরে মানুষ জানতে পারত। তারপর এডিসিতে 2021 এডিসি নির্বাচনের সময়ও এটা ভোট একটা হয়েছিল যে বামফ্রন্ট এডিসি প্রশাসনের সময়ে প্রায় 7-8 হাজার ভ্যাকেন্ট পোস্ট আছে, 1200 এডিসি পুলিশ আছে, তাদের যে কোনো মূল্যে ত্রিপুরা মতো যদি এডিসি প্রশাসনে আছে তাদের নিয়োগ করা হবে। কিন্তু আমরা দেখছি নিয়োগের কি অবস্থা, অনেকগুলো ইন্টারভিউ নেওয়া আছে, ইঞ্জিনিয়ার, নার্স, তহসিলদার, আর্মিন, এগ্রি, অ্যাসিস্ট্যান্ট, প্রায় 7-8টা দপ্তরের ইন্টারভিউ অলরেডি নেওয়া আছে। যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক স্বচ্ছতার সহিত। আর এত যে বড় 7-8 হাজার ভ্যাকেন্ট পোস্ট আছে, এখন এডিসিতে মোট কর্মচারী কত আছে? এখন এডিসিতে মোট কর্মচারী আছে 3,923 জন, অথচ 2020 এডিসি বামফ্রন্ট প্রশাসন পর্যন্ত প্রায় 6,000 কর্মচারী ছিল, এখন প্রায় 2,500 মতো কর্মচারী কমে গেছে। কিন্তু নিয়োগ যা হচ্ছে না, নিয়োগ হচ্ছে এগুলোই বেআইনি নিয়োগ হচ্ছে, এগুলি আপনার সবই অবগত আছেন। আমরা আগেও সাংবাদিক সম্মেলনে আমরা বলেছি আমরা 100% প্রস্তুত আছি। যদিও এই সরকারের সময়ে যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্বচ্ছতা, অসাধু অবস্থা আমরা দেখি, যে এরপরেও নির্বাচনের প্রতি আমাদের এখন আস্থা আছে, বিশ্বাস আছে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এই বিষয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই।